আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমি বড় হয়ে কি হব জানিস? কি? ট্যাক্সি ড্রাইভার। যা, ট্যাক্সি ড্রাইভার কেউ হয় নাকি? আমার মতো হবি পাইলট। আমি বড় হয়ে প্লেন চালাবো। আর তোমার মেয়েটি কিন্তু খুব ইন্টেলিজেন্ট, ওর মধ্যে জানার আগ্রহ আছে, ওকে পড়াশোনা করিও। হ্যাঁ, চট করে বিয়ে দিয়ে দিও না। ওর কাছ থেকে শুনলাম তোমরা নাকি ওর খেলাধুলা বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছো। এটা করো না প্লিজ। বিশু খোকনদের সাথে ওকে খেলতে দিও। এগো যাচ্ছিস? হ্যাঁ, তোকে না বলেছি অফিসে থাকবি। আমি যতক্ষণ অফিসে থাকবো তুই থাকবি। যা অফিসের ভিতরে যা। আর শোন, আমার বাবুর সাথে দেখা হলে বলবি আমি ফ্যাক্টরিতে আছি। বিষয়টা আমিও কিছুটা শুনেছি, কিন্তু আমি ঠিক পরিষ্কার না। না মানে তুমি তো ওর খুব কাছের বন্ধু, তাই ভাবছিলাম। এসব বাদ দেন তো কাকা। ওরা ভীষণ চিন্তায় আছে, তাই ভাবলাম আপনাকে ডেকে জানিও ফ্যাক্টরিতে আছে কিনা। আমি অবশ্য চা বাগানে লোক পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। সকাল থেকে অন্তত 50 জন লোক এই খবর আমাকে দিয়েছে। হ্যাঁ, আসলামকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি, তা আমি কি করব? যাও এক কাজ করো, একটা রিক্সা আর মাইক নিয়ে আসো, মাইকিং করতে বসে যাই। আসলামকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিই যে তোমার প্রিয় বন্ধু শ্যামলের কীর্তিতে তার বাবা মার মর্যাদা একেবারে আকাশে উঠে গেছে। আপনি তো কাকা নিজেই কাকের মতো কর্কশ্বরে চিল্লাচ্ছেন। দীপা, তুমি কিন্তু খুব লাকি। তুমি এমন একটা জায়গায় বড় হচ্ছ না যেখানে দেখো প্রকৃতি দুহাত ভরে মানুষের মন ভরানোর মতো সব জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। ওই যে তাকিয়ে দেখো পূব দিকে সূর্যের রং, বিউটিফুল। শিশির ভেজা ঘাস, তুমি গন্ধ পাচ্ছ শিউলি চাপার। এসব কিছু কিন্তু মানুষের মন ভালো করে দেয়, তাই না? ও, আমাকে যেতে হবে। তুমি ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আর তুমি চিঠি লিখতে ভুলবে না। আপনি আর আসবেন না? এর মধ্যে তো আসা হবে না, আর যদি আসি আমি তোমার সাথে অবশ্যই দেখা করব, কিন্তু তুমি চিঠি দেবে। হ্যাঁ, আসি।
বলো ললিতা, সত্যি কি মানে শ্যামল কি? বল হারামজাদি, বল কে দায়ী, বল। না, হারামজাদি, হারামজাদি, সারে শ্যামল ছাড়া আর তোর নাগর আছে কোনো? বল। আমি এখন যাই। তোমার মেয়ে যখন তোমার সামনে স্বীকার করেছে, তখন আমার আর কিছু বলার নেই। আজ বাদে কাল আমার রিটায়ারমেন্ট। আমি সম্মানের সঙ্গে এখান থেকে বিদায় নিতে চাই। তোমাদের মা মেয়ের এইসব কলঙ্ক আমার গায়ে লাগিও না। ছি, তোমার মেয়ে কার সঙ্গে না কার সঙ্গে কি করেছে, অথচ আমার শ্যামলকে, ছি, তোমাদের দুজনের লজ্জা হওয়া উচিত। আরে ভগবান, আমি কাকে দোষ দিব? আমার কপালকে, না বেজাত পুরুষগুলিকে, না এই বোকা মেয়েটাকে? কেন ললিতা, তুই কেন অস্বীকার করলি? শ্যামলকে কেন বাঁচিয়ে দিলি তুই? তোমার কাছে যা পাপ মা, সেটা আমার কাছে প্রেম। কিন্তু মানুষ তো বলবে পাপ বিয়ের আগে সন্তান। তুই যাকে প্রেম বলিস, মানুষ বলবে জারজ সন্তান। আমি এই সন্তানটাকে পৃথিবীতে আসতে দেব না। না, আমি একে মারতে দেব না। কি? তুই কথা দিয়েছিলি শ্যামলের সাথে বিয়ে না হলে আমি যা বলবো তাই তুই করবি। এখন আমি যা বলবো তাই তো করতে হবে। না, কেন বুঝছিস না ললিতা? শ্যামলের সাথে তোর বিয়ে হবে না। শ্যামল মরে গেছে, ও আর আসবে না ললিতা। ললিতা, কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি। ঘুরে ফিরে খালি ওগুলো মনে পড়ে। আমিও কাল রাতে ঘুমাতে পারিনি। খোকন, আমি এর প্রতিশোধ নিবই। প্রতিশোধ আমরা পারবো না, ও তো অনেক বড়। ও যতই বড় হোক, একদিন না একদিন ওকে একা পাবো না, তখন দেখিস আমি কি করি। খোকন, বিশু, তোরা এখানে কি করছিস? সন্দীপা, তুই আমাদের সাথে কথা বলবি না। আরে কথা বলা মানা ছিল, মা বলল একটু আধটু খেলতেও পারি, কথাও বলতে পারি, এই জন্যই তো টিফিন টাইমে তোদের খুঁজছি। চল চল চল, এখন তাড়াতাড়ি খেলে নেই। তোর ঠাম্মা তেরে আসবে, তোর মা আমাদের যাতা বলে বের করে দিবে, তাও আমরা তোর সাথে খেলবো? কখনোই না। তুই যা এখান থেকে। বিশুদা, এমনভাবে কথা বলছিস কেন? তুই থাকলে আমাদের সব গ্যাঞ্জাম হয়। আমি থাকলে গ্যাঞ্জাম হয়? আমি ঝামেলা করি? আচ্ছা, আমরাই গ্যাঞ্জাম করি, তুই কোনো গ্যাঞ্জাম করিস না, যা। তোর সাথে ঘুরি বলেই আজ আমাদের এই বিপদ। কি বিপদ হয়েছে তোদের? কি বিপদ হয়েছে অত সব বলা যাবে না, তুই যা এখান থেকে। সন্দীপা, তুই মেয়েদের সাথে খেল, মেয়েদের সাথে বন্ধুত্ব কর, ছেলেদের সাথে না। আমরা অনেক ঝামেলায় আছি। চল বিশু, চল। আচ্ছা বৌমা, দীপাকে তো আজ ওর বাবাই স্কুল থেকে নিয়ে আসবে, তাই না? হ্যাঁ মা, আপনার ছেলের আজ খুব কষ্ট হবে।
বাগান থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে আবার বাগান, বাগান থেকে আবার বাড়ি, খুব ধকল যাবে। আহা, মেয়ের বাবা, ধকল তো একটু সহ্য করতেই হবে। কিন্তু তুমি আজ দীপাকে বললে বিশু খোকনের সাথে খেলতে, কেন? ইচ্ছে করেই বলেছি মা, ওই যে ভদ্রমহিলা কথা আদায় করে নিল। তবে বলেছি স্কুল থেকে এক পাও বাইরে বেরোবে না, স্কুলের মাঠেই খেলতে হবে। আবার বেশি বকাঝকা করলে মন খারাপ হয়ে যায়, পড়াশোনার ক্ষতি হয় মা। কিন্তু ভদ্রমহিলা যে বললো জজ ব্যারিস্টার বানাতে, চট করে বিয়ে না দিতে, তুমি কি তার সব কথা শুনবে? তা কেন হবে মা? ভদ্রমহিলা তো একটু বেশি কথা বলে, শুধু মুখে বলে না, চোখেও বলে। একটু বোকাও আছে মনে হয়। কীরকম? ও যে সমাজে বাস করে সেটার সাথে তো আমাদের কোনো মিল নেই। তবে মহিলার দু একটা কথা আমার ভালো লেগেছে। আপনি তো দেখে আপনার ছেলের মতো একেবারে গলে গেছেন। অমর কি? আরে লক্ষ্মীদি, এই সাত সকালে খবর শুনেছো কিছু? ললিতার পেটে নাকি বাচ্চা। শোনো, তোমরা দুজন যাবে বাঁ দিকে, আর তোমরা সবাই ওদিকে যাবে ডান দিকে। আর শোনো, ওই তেলিপাড়ার ধার ঘেঁষে যে বাগানটা আছে, তোমরা সেই বাগানের ভিতরে খুঁজবে। আর তোমরা সবাই যাবে মুগ্ধাপাড়ার বাগানে খুঁজতে। বাগানের ভিতরে খুঁজে ভালো করে খুঁজে বের করবে। যদি আসলামের কোনো সন্ধান পাও সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? অমর, সেই সকাল থেকেই তোমায় খুঁজছি। ছেলেটা যে গেল কোথায়? তুমি নাকি থানায় জিডি করতে গিয়েছিলে? ছেলেটা যে কোথায় গেল? চিন্তা করো না, পাওয়া যাবে। আচ্ছা, তুমি কোনো খবর শুনোনি? কি সংবাদ? আরে ললিতা, আমাদের দ্বিতীয় মালবাবুর মেয়েটা আছে না? ও, ওই যে যাত্রা করে যে মেয়েটা, কি হয়েছে ওর? কি আর বলবো অমর, ওর মা ওই যে খারাপ মেয়েটা সকাল সকাল আমার বাসায় এসে হাজির। বলে কি না ললিতার গর্ব হয়েছে, আর সকল দোষটা যেমন শ্যামলের উপর। ওর মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েটি বললো না। ছি 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 ছি, কার না কার সন্তান পেটে ধরেছে, আর আমার সহজ সরলতার উপর। আমি ব্যাপারটা জানি না, তাই তোমাকে পুরো বলতে পারবো না। কিন্তু দীপা মনে হয় ওদের দুজনকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছে। অমর, হ্যাঁ দাদা, আমি তোমাকে লজ্জার কথাটা বলতে পারিনি। আর দীপা তো একটা বাচ্চা মেয়ে, এই ব্যাপারটা দেখার পর থেকে ও যেন কেমন একটা অন্যরকম হয়ে গেছে। অঞ্জলি খুবই খেপেছে, দীপার উপর তো বটেই, শ্যামল ললিতার উপরও সে খেপেছে। ওরা পরিবেশ নষ্ট করছে। দেখো দাদা, ললিতার যদি সেরকম কিছু হয়ে থাকে, শ্যামল দায়ী থাকলেও থাকতে পারে। ললিতা হচ্ছে কথাটা লজ্জায় বলতে পারেনি। আমি তাই বলি কি, আগে তুমি শ্যামলের সাথে ভালো করে কথা বলে নাও, তারপর বিচার করো। এ তুমি কি শোনালে অঞ্জলি? আমি এসেছি ললিতা শশীকলার বিচার নিয়ে। দীপাকে সত্যি শ্যামলকে ললিতার সাথে দেখেছে? হ্যাঁ, তুমি আগে থেকে এত ভেঙে পড়ছো কেন? শুধু শ্যামল না, হয়তো অন্য অনেক লোকের সাথে ওর সম্পর্ক আছে। আর মেয়েটার চরিত্র কেমন তা তো আমরা জানি না। আর এই অবস্থার জন্য শ্যামলই দায়ী, তাই বা ভাবছো কেন? যদি হয় তাহলে ওই বেজাত বংশে শ্যামলের বিয়ে দিতে হবে। সেটাই তো ঠিক বিচার। না, কখনোই না। আমার ছেলেটাকে ফুসলিয়ে। শ্যামল তার বাচ্চা না, তাই না? আপনারা তো এখন এগুলি বলবেনই, মান সম্মান তো আপনাদের যাবে না, যাবে আমার। তুমি এইভাবে কথা বলছো কেন লক্ষ্মীদি? ঠিকই বলছি, তোমার এই বাদর মেয়ের কথা বিশ্বাস করতে হবে নাকি? লক্ষ্মীদি, এত বড় ধিঙ্গি মেয়ে ছেলেদের সাথে সাইকেল চালায়, গুন্ডাদের সাথে কিনা কি করে। খবরদার!
ওকে ললিতা ললিতা নটিমা ফুসলিয়ে হাত করেছে। তোমার মেয়ের মধ্যেও তো নটিপানা আছে, তাই হাত করতে সুবিধা হয়েছে। বেড়ে যাও আমার বাড়ি থেকে, বেড়ে যাও। যাচ্ছি যাচ্ছি, সত্যি কথা শুনতে এখন কেমন লাগে? লক্ষ্যে নিজের গায়ে কাদা লাগলে মানুষ অন্যের গায়েও কাদা ছড়ে, সেটাই দেখলাম। দেখুন, ভালো করে দেখুন আর বিচার করুন। দাদা আর কতক্ষণ ওয়েট করবি? আর একটু দেখি, আমার প্রেমিকার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আসবে না, আসবে না, যতই অপেক্ষা করো আসবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, শালি সকালে ফুল তুলতে আসে না, বিকেলে খেলতে আসে না, আমাকে দেখে পালাতে চায় না। আজ ভাবছি স্কুলেই যাব, কি বলিস? দাদা দাদা ওকে ওকে ঘুম করবো নাকি আসলামের মতো? আর একবার যদি এই কথা বলেছিস তাহলে তো জিব্বা না, আমি আলা জিব্বা কেটে ফেলবো। দাদা ভুল হয়ে গেছে দাদা, আর হবে না। ভুল? ম্যানেজারের টাকা দিচ্ছি না তোদের, ম্যানেজারের টাকা মুখে পড়ে থাকবে, বুঝতে পেরেছিস? আর যেন কোনোদিন এসব ভুল না হয়। তোকে বলেছি না, ও আমার জান জিগার, আমার ভালোবাসা, আর কখনো যেন মুখ থেকে না শুনি। আসলামের সাথে যা করেছি ওর সাথে কি তা করা যায়? আমি যত দেখি ততই আমি প্রেমের সাগরে ভাসি। তোমার কথায় হাসছি, তোমার কথায় কাঁদছি, তোমায় দেখে প্রেমের সাগরে ভাসছি।